আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইড পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। ওয়ার্ল্ড কাপ শুরু হতে এখনো অনেকগুলো দিন বাকি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপের হাওয়া যেন অলরেডি বইছে সারা বিশ্বে। কারণ ফিফা ওয়ার্ল্ড কাপের 12টি গ্রুপ অলরেডি ঘোষণা করে দিয়েছে, যেখানে 48টি দেশ খেলবে ওয়ার্ল্ড কাপে। সো টিমগুলো কে কোন গ্রুপে আছেন, কোন গ্রুপটা গ্রুপ অফ ডেথ, আর্জেন্টিনা ব্রাজিল কোন গ্রুপে আছেন, তাদের অবস্থান কি, সব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আলোচনা করার জন্য আমাদের সাথে দুজন স্পেশাল গেস্ট আছেন। আপনাদের সাথে শুরুতেই পরিচয় করে দিয়ে আমাদের সাথে আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড়, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া খেলোয়াড় মিস্টার আব্দুল গাফফার। স্যার, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আরও একজন স্পেশাল মানুষ আছে যে আমাদের সাথে সব সময় থাকেন, আমাদের সবার প্রিয় বাংলাদেশ ফুটবল টিমের সাবেক ফুটবলার, ক্যাপ্টেন জাহিদ হাসান এবিলি ভাই। ভাইয়া, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রুপগুলো ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড কাপ 2026-এর। সো মানে এই জায়গায় যেটা একদম ফার্স্ট যেটা কোশ্চেন, 48টা দেশ, এবার 3টা দেশে খেলা হচ্ছে। ওয়ার্ল্ড কাপ কি তাদের যে আগে আমরা দেখতাম যে 1 মাস উত্তেজনাপূর্ণ একটা খেলা হতো, এখন এইবার কিন্তু টুর্নামেন্টটা 1.5 মাসে চলে গেছে। সো এমিলি ভাইয়ের কাছে কোশ্চেন যে আমরা কি সেই ওয়ার্ল্ড কাপ পাবো, নাকি এটা খেয়ে হারিয়ে ফেলবে এত বড় টুর্নামেন্ট? না, খেয়ে হারানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমার মনে হয় যে এবার ওয়ার্ল্ড কাপ আরো বেশি এক্সাইটমেন্ট হবে। আমি আপনাকে বলে দিলাম, কারণ যে 3টা ন্যাশনে খেলা হচ্ছে, অনেকে হয়তো ধরে নিচ্ছে যে ইউএস এবং কানাডা ফুটবল ন্যাশন না, মেক্সিকো ফুটবল ন্যাশন। মেক্সিকো তো মানে সারা বছরই ফুটবল উন্মাদনা লেগে থাকে, বাট ওয়ার্ল্ড কাপ ইজ মানে ডিফারেন্ট স্টেজ। এটাকে বলা হয় দ্য গ্রেটেস্ট শোস অন দ্য আর্থ। এটা এমনি এমনি নাম হয় নাই। এটা আপনি দেখবেন, আমার কাছে মনে হয় যে মানুষ আরো অ্যাট্রাকশন বাড়বে, বিকজ আমরা ওয়ার্ল্ড কাপ 1 মাসে শেষ হয়ে গেলে আমরা কিন্তু তখন আফসোস করি আরো যদি কয়দিন থাকতো। হ্যাঁ, এইটা কিন্তু এবার ফিফার প্রেসিডেন্ট যে ইনফ্যান্টিনো, সে কিন্তু অনেক অ্যানালাইসিস করে কিন্তু দল বাড়িয়েছে, এবং আমার মনে হয় যে এইটা হ্যাঁ 1.5 মাস এবং এক্সাইটমেন্ট আরো বেশি হবে। এবং দেখেন যে ড্রটা হয়েছে, সেখানে সে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসছে, রিও ফার্ডিনান্ডকে দিয়ে প্রেজেন্টেশন করিয়েছে, সবকিছু মিলেই কিন্তু এক্সাইটমেন্টটা এখনই তৈরি হয়েছে। আর আপনি যদি ওভারঅল বলেন, আমি বলবো যে 3টা ন্যাশনে খেলা হবে, এবং অলরেডি কিন্তু ইউএসএ তে কিন্তু ফুটবলের একটা ক্রেজ তৈরি করে ফেলছে লিওনেল মেসি। এগুলি কিন্তু পূর্ব প্ল্যান। হ্যাঁ, এগুলি কিন্তু আমরা যদি বলি যে এটা ইউএসএ তে কেন ওয়ার্ল্ড কাপে, বিকজ মেসিকে ইন্টার মায়ামিতে নেওয়া, মেসি ওখানকার এমএলএস কে জনপ্রিয় করা, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কিন্তু প্ল্যানিং গুলি কিন্তু অনেক দূর হয়ে আসছে। তো সুতরাং আমি বলবো যে আপনি যেটা বলছেন এটা একদমই না। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের এক্সাইটমেন্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে এবার, কারণ মানুষ ওয়ার্ল্ড কাপের খেলা দেখে 4 বছর পর হয়। 48টা দেশ, সবসময় 8টা গ্রুপ হতে বা 12টা গ্রুপে খেলা হবে, অনেক এক্সাইটমেন্ট আছে। নতুন কিছু দেশ আসছে, এশিয়া থেকে এবার 8টা দেশ খেলার সুযোগ রয়েছে, 7টা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। এখানে ইরাকেরও সুযোগ আছে, প্লে অফ যদি তারা জিততে পারে তারাও খেলবে। সুতরাং প্রত্যেকটা মহাদেশ থেকে দল বেড়েছে। কিছু দল আছে কিন্তু তারা জায়ান্ট কিলার হিসেবে খেলে, লাইক মরক্কোর কথা যদি বলেন, লাস্টবারে সেমিফাইনালিস্ট, প্রথম খেলা তারা ব্রাজিলের সাথে খেলবে। এই ধরনের ম্যাচ কিন্তু এখনই কিন্তু হাইপ তৈরি করে ফেলেছে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। তো আমি বলবো যে মেসি ওয়ার্ল্ড কাপ খেলবে, রোনালদো খেলবে, এক্সাইটমেন্ট আমার কাছে মনে হয় যে আগের মতোই থাকবে, বরং আরো বাড়বে। ভাইয়া যেহেতু বললো ব্রাজিলের কথা, স্যার আপনার কাছে আসি। গ্রুপ সি তে ব্রাজিল, সাথে আছে মরক্কো, হাইতি আর স্কটল্যান্ড। সো এদের যদি র্যাঙ্কিংটা দেখি, ব্রাজিল 5 নম্বরে আছে, মরক্কো 11, আর বাকিদের আসলে একটু পিছনে 36 নম্বর স্কটল্যান্ড, আর হাইতি হচ্ছে 84। সো এই গ্রুপে আসলে ফেভারিট ধরাই যায় ব্রাজিলকে। সো মিশন হেক্সা কি এবার আসলে সম্পন্ন হচ্ছে ব্রাজিলের? আসলে মিশন অ্যাকশন বলতে যেটা বোঝাচ্ছেন, ব্রাজিল আর আর্জেন্টিনা সবসময় 1 নম্বর 2 নম্বর, মানে এদের মানুষ কি চায়, মানুষ চায় ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে ফাইনাল হোক, আর কিছু তাই না। এটা হলেই মানুষের মানে ভিতরে যে কাজটা, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর মানুষ। তো ব্রাজিলের গ্রুপে যেটা বলছেন, মরক্কো, ব্রাজিল এবং স্কটল্যান্ড আর হাইতি ধরেন ওই ধরনের কোনো না, কিন্তু আপনি বলতে পারবেন না যে ওয়ার্ল্ড কাপে সৌদি আরবের কাছে কিন্তু আর্জেন্টিনা হেরে গেছে। সৌদি আরবের কাছে এশিয়ান পরাশক্তি পেল, সৌদি আরবে গেছে, আর্জেন্টিনা হেরে গেছে, সেই আর্জেন্টিনার টিমই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবল হলো 90 মিনিটে উত্তেজনামুক্ত খেলা। যদি ওয়ার্ল্ড কাপে যারা খেলতে আসবে তাদের কিন্তু প্রিপারেশন থাকে অন্যরকম। হাইতি বলেন, স্কটল্যান্ড বলেন, মরক্কো বলেন, ব্রাজিল যে জিনিসটা চিন্তা করে, তারাও কিন্তু তাদের দেশকে সেই রিপ্রেজেন্টেটিভ হিসেবে চিন্তা করে। সেক্ষেত্রে আপসেট কোনো কিছু হইলেও কিন্তু বলা যায় না। হাইতিকে যে আমরা ছোট করে দেখবো, হাইতি ওয়ার্ল্ড কাপের গ্রুপে আসছে এবং সেখানে খেলতে যাবে ব্রাজিলের সাথে, মরক্কোর সাথে, স্কটল্যান্ডের সাথে। তো রেজাল্ট
আমরা ধরে রাখবো ব্রাজিলের পক্ষে, যেহেতু ব্রাজিল, আবার ব্রাজিল যে খারাপ করবে না সেটাও বলতে পারবেন না। তো সেক্ষেত্রে যে কথাটিও বলেছে আমি ওর সাথে একটু অ্যাড করি। আমার অনেকগুলি ওয়ার্ল্ড কাপ আমি দেখার সুযোগ পেয়েছি, আল্লাহ আমাকে দেখানোর সুযোগ। ফাইনাল খেলাগুলি আমি বেশিরভাগ দেখেছি, কোয়ার্টার ফাইনাল দেখেছি। তো আমার মনে হয় যে তিনটি দেশে হচ্ছে, যে কথাটা ও বলেছে, দে আর প্রিপেয়ার্ড ফ্রম বিগিনিং। যেন মেসিকে ইন্টার মায়ামি নিয়েছে, আপনি যদি এখন এবার MLS চ্যাম্পিয়ন হলো, রাইট, চ্যাম্পিয়ন হলো, হ্যাঁ, এবং ইউ গেট দ্য জার্সি কস্ট ইজ $400, রাইট, $400 আমার মানে ছেলে আমাকে পাঠিয়েছে। তো আমি এই জন্য বললাম $400, দেখেন এদের ইনকামটা কোথায়, একটা জার্সি $400। মার্কেটিং প্ল্যানটা প্ল্যানটা দেখেন, কয়েক বছর ধরে কিন্তু প্ল্যান ডেভিড বেকাম যে চিন্তা ভাবনা করে রাইট, এগিয়েছে, এবং ডেভিড বেকামকে যে তাদের মার্কেটিং এবং স্টেডিয়ামে পরিপূর্ণ। আমার ফ্যামিলিরা খেলা দেখতে যায়, আমার বড় ভাই, আমার ভাতিজা, আমার ছেলে, ওরা কিন্তু সব দল বেঁধে সিনসিনাটির এগেনস্টে মেসির যে খেলা ছিল সেটা দেখে আমাকে আবার ওরা বলে। তো এই যে দুর্দান্ত জিনিসগুলি, আমি কিন্তু ফ্লোরিডাতে বেশি সময় কাটাই, কারণ আমার ফ্যামিলি সেখানে। তো আমিও ইন্টার মায়ামির সাপোর্টার। আমি যে যাব, ইন্টার মায়ামিতে খেলা হবে, মায়ামির মাঠেই খেলা হবে। তো এরকম কিন্তু আমেরিকা বহু দর্শক আছে। মানে আপনি মনে করবেন না যে শুধু ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা বলেন বা এশিয়া বলেন, নো, আমেরিকায় এখন ফুটবল অনেক পপুলার, ইভেন কানাডাও, মেক্সিকো তো আছেই, মেক্সিকো তো ওয়ার্ল্ড কাপের অনেক করে। সেক্ষেত্রে একটা বড় রকম মানে 48টা দল 3টা দেশে খেলবে, এটা কিন্তু উন্মাদনা অন্যরকম থাকবে। এবং এই যে ওই জুন মাসের 10 তারিখ থেকে শুরু হবে, জুলাইয়ের 19 দেড়টা মাস আমাদের দেশেও কিন্তু আমাদের মানুষজন কিন্তু এখন থেকেই আমি যতটুকু গুঞ্জন শুনতে পাচ্ছি শুরু করছে, মানে কি করবে এই দেড়টা মাস। আমি মনে করি সবার ভিতরে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপের একটা আমেজ তৈরি হয়ে গিয়েছে, নিজের সাপোর্টিং টিমের প্রতি একটা স্যার। এখান থেকে আসি গ্রুপ ই তে, আপনার ফেভারিট টিম জার্মানি। জি, আমার ফেভারিট টিম ফ্রম 1974। তো এইখানে আছে হচ্ছে ইকুয়েডর আছে, যাদের র্যাঙ্কিংটা 23, বাকি দুইটা টিমেরই আসলে 42 এবং 82, অনেক নিচে। সো জার্মানির জন্য তো মানে পরের রাউন্ডটা খুব ইজি হয়ে গেল। আমার কাছে ইজি বলতে, আমি আপনাকে একটা কথা বলি, ফুটবল তো 90 মিনিটের খেলা। যারাই ওয়ার্ল্ড কাপে ওই ফাইনাল রাউন্ডে গিয়েছে তারা কিন্তু ওই জার্মানি যে চিন্তা ভাবনা করে মাঠে খেলবে, দে আর প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। ওই এখন মাঠে সেই দিনের খেলাটাকে তুলে নিতে পারবে নিজের করে। জার্মানি তো ইকুয়েডর পরে যে দুটো টিম আছে 42-43, আমাদের তো ধরেন এই জাপান হারিয়েছে, হ্যাঁ, ব্রাজিলকেও হারিয়েছে রিসেন্টলি। তো আপনি বলতে পারেন না তো, এখন খেলার মাঠটা হলো ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ। এখন এই জিনিসটাকে সব টিমই কিন্তু প্রিপারেশন কিন্তু নিয়েছে গত 4 বছর থেকে 8 বছর থেকে, মানে প্রিপারেশন নিয়েছে। এখন মাঠে গিয়ে যখন খেলতে নামবে, র্যাঙ্কিং কিন্তু একটা পজিশন, কিন্তু মাঠের পারফরমেন্স কিন্তু একটা ডিফারেন্স ইস্যুতে থাকবে, কারণ তখন তার দেশের কথা চিন্তা করবে, র্যাঙ্কিং না। আমার দেশ, ইকুয়েডরকে বলেন, হাইতিকে বলেন, সবাই তখন তার জার্সি, তার দেশকে রিপ্রেজেন্ট করছে। এবং এই ওয়ার্ল্ড কাপটাকে তারা এমনভাবে ধারণ করবে যে তখন ব্রাজিল বলে যে যারা ঘাবড়ায় যাবে, গোল খাবে, নো, ফাইট হবেই। জার্মানি সেম, আর্জেন্টিনা এগেইনস্টে যে খেলুক, মানে আপনার যেই যত র্যাঙ্কিংই থাকুক না কেন, টুর্নামেন্টে কিন্তু মাঠে গিয়ে কিন্তু আগের মতন যে বসে থাকবে, আমি গোল খাইলাম, হাইরা গেলাম, আগে থেকে হেরে যাব, ওইটা হবে না। তো স্যার আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপই দেখেছি, আর্জেন্টিনার সাপোর্টার আপনি, সৌদি আরবের সাথে হেরে ওয়ার্ল্ড কাপ শুরু, তারপর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। সো এইবার যদি গ্রুপ জিতে আসি, আর্জেন্টিনার সাথে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। সো ধরে নিচ্ছি আমরা আর্জেন্টিনা ইজিলি পরের রাউন্ডে যাবে, কিন্তু ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন কি আমরা পাচ্ছি? আপনার কি মনে হয়?
না, এটা তো দেখেন দেশ বাড়ছে, খেলা বাড়ছে, কম্পিটিশন অনেক বাড়বে। হ্যাঁ, গতবার লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হারার পরে তারপর সেখান থেকে ব্যাক করে চ্যাম্পিয়ন হয়েছে। মরক্কো সেমিফাইনাল খেলেছে, কেউ চিন্তাও করতে পারেনি। ওয়ার্ল্ড কাপে আগে থেকে প্রেডিকশন আমি করতে পারবো না। এখানে কারা চ্যাম্পিয়ন হবে, এটা টুর্নামেন্ট যখন স্টার্ট হবে ফ্লোটা দেখে বোঝা যাবে যে কারা আসলে চ্যাম্পিয়ন হবে। এই মুহূর্তে আসলে বলা মুশকিল। বাট আপনি যদি আমাকে আর্জেন্টিনার স্কোয়াড সম্পর্কে বলেন, তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। হ্যাঁ, তাদের ওই সেম স্কোয়াডই আছে, 2-4 জন প্লেয়ার হয়তো সাফেল হয়েছে, এবং তাদের পিছনে কিন্তু একজন মাস্টার মাইন্ড কোচ আছে, লিওনেল স্কলোনি, যে কিনা সবসময় প্লেয়ারদের টাচে থাকে এবং এই দলটাকে কিভাবে চ্যাম্পিয়ন করাতে হবে ওই প্ল্যানিং গুলি কিন্তু সে ভালো জানে, কারণ ব্যাক টু ব্যাক 2টা কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপ জিতছে। সুতরাং তার কিন্তু সেই ধারণাটা সে হয়েছে চ্যাম্পিয়ন করার জন্য কি কি কাজগুলি করতে হবে, এবং স্টিল সে মেসিকে ফোকাস করে কিন্তু তার দলটাকে সাজাচ্ছে। সুতরাং আর্জেন্টিনা যে চ্যাম্পিয়ন হতে পারবে না সেটাই আমি বলবো না, খুবই সুযোগ আছে ব্যাক টু ব্যাক আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। সেই স্কোয়াড আছে, স্কোয়াডের ডেপথ অনেক স্ট্রং। তো আমি আশা করি যে আর্জেন্টিনার শুরুটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে গ্রুপ বলেছেন, এখানে আপনার আলজেরিয়া, জর্ডানের মতো দেশ, বাট এখানে ছোট করার কোনো ওয়ে নেই। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে আর্জেন্টিনাকে সতর্ক হয়ে খেলতে হবে। চ্যাম্পিয়ন হওয়ার মতো আর্জেন্টিনা দল, বাট আরো বেশ কিছু দল আছে যারাও এবার ওয়ার্ল্ড কাপ স্টেজে, লাইক স্পেনের কথা যদি বলি, হ্যাঁ, টপ অফ দ্য লিস্টে থাকবে। টপ অফ দ্য লিস্টে হ্যাঁ, যদি বলেন, আমি ওই গ্রুপটা একটু ইন্টারেস্টিং, গ্রুপটা কেপ ভার্দে নামে যে দলটা, নতুন একটা দল, একটা নতুন একটা দেশ। হ্যাঁ, এবং খুব অল্প মানুষের দেশ, হ্যাঁ, খুব অল্প মানুষের। আই গেস খুব ইন্টারেস্টিং হবে। কি না, শুরুর দিকে তেমন একটা ইন্টারেস্টিং হবে না, কারণ হলো যে শুরুর দিকে আমরা যাদেরকে ফেভারিট ভাবি আশা করি তারাই সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে। হ্যাঁ, বাট যেটা হলো যে আপনি আসলে প্রিপারেশনটা কেমন নিলেন। স্পেন তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসবে, গ্রুপ স্টেজে তো বাধা হওয়ার জন্য আসবে না। ডেফিনেটলি তারা এখান থেকে সেকেন্ড রাউন্ডে যাবে, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল খেলবে। আমি একটু এখানে বলে রাখি যে এখন কিন্তু 48টা দল আছে, রাইট। 48টা দলে থেকে কিন্তু 32টা দলে আসবে। কারণ আপনি 16টা 32টা দলে আসলে সেখান থেকে 8টা দলকে কিন্তু টপ, এই 24টা দল তো এমনি আসবে, Right. 8টা দলকে নিবে থার্ড বেস্ট বেস্ট থ্রি, বেস্ট থার্ড। তো 8টা দলকে যখন নিবে, নেওয়ার পরে হবে 32টা দল। 32টা দলটাই তখন দ্যাট ইজ আ গেম ইজ স্টার্ট, দ্যাট ইজ নক আউট। এবং 16 দেখতাম, এখন 32তে আমরা দেখবো। এবং সেখানে আপসেট যদি কিছু হয় হতেও পারে, এবং সেখানে আপসেট হলে রাউন্ড 16-এ ঢোকার জন্য আমরা যাদেরকে চিন্তা ভাবনা করছি নাও থাকতে পারে। সেখান থেকে আপনি শুরু হবে রাউন্ড 16 থেকে, আপনি তখন চিন্তা করতে পারবেন হু ইজ গোয়িং টু বি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তো এখন আপনি আগে 48টা খেলা শুরু হোক, 4-48টা, দেন 32টা, 24টা আর 8টা নিবে, তারপরে নকআউট হবে 32টার মধ্যে। এই 32টা নকআউটে কিন্তু ভেরি টাফ বলা, এবং ভেরি টাফ বলা এই জন্য নকআউটটা খুব, নকআউট মানে সে বাদ হয়ে যাবে। এত দূর আসার পরে যদি 16তে যদি না যেতে পারি, নাথিং টু হেল্প, নাথিং টু হেল্প। নকআউট জায়গা থেকে ভাই, আপনার ওই জায়গা থেকে আসি। মেসি তো এখন আসলে বয়স হয়ে গিয়েছে, হয়তো 90 মিনিট সবগুলো ম্যাচ খেলতে পারবে না। দুইটা কোশ্চেন এখানে আমার আপনার কাছে, যে গ্রুপ স্টেজে সহজ ম্যাচগুলো কি মেসিকে না রেখে টিম সাজানোর প্ল্যান করতে পারে স্কলানি? আর একটা বিষয় হচ্ছে, মেসি রোনালদোর রাউন্ড অফ 32-তে মনে হয় মুখোমুখি হওয়ার একটা সুযোগ আছে। এরকম একটা ম্যাচ কি আমরা দেখতে পারবো? হওয়ার সম্ভাবনা এটা খুবই পসিবল, এবং আমার মনে হয় যে গ্রুপ থেকে তারা কোয়ালিফাই করছে, এখান থেকে কিন্তু আর্জেন্টিনা এবং পর্তুগালকে কিন্তু আমরা নেক্সট 32-তে দেখার একটা পসিবিলিটি রয়েছে। আর আপনি যেটা বলছেন যে মেসিকে গ্রুপ স্টেজে সুযোগ দিবি কিনা, মেসি আমার মনে হয় যে প্রথম থেকেই শুরু করবে, কারণ টুর্নামেন্ট এখানে আসলে টিম কম্বিনেশনের একটা ব্যাপার রয়েছে। কাউকে অ্যাবসেন্স থেকে টিম কম্বিনেশন কখনোই স্কুলে চাইবো না এখানে আপস অ্যান্ড ডাউন করতে। তো এটা তো একটা আসলে তার টিমের একটা শেষ বড় সাফল্য এখানে করবে না। সে কিন্তু অলরেডি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই যে ম্যাচগুলো হচ্ছে ওখান থেকেই কিন্তু অলরেডি একটা লিস্ট করে ফেলছে, কারা কারা খেলবে, কারা কারা সাইড বেঞ্চে থাকবে, কারা রিজার্ভে গিয়ে খেলবে। সুতরাং এটা আমার মনে হয় স্কুলনে অলরেডি দ্য প্ল্যান। আর সুতরাং আমি এখানে মেসিকে কোনোভাবেই রেস্ট দিয়ে খেলা বা কোয়ার্টার ফাইনালের জন্য রাখা, ওয়ার্ল্ড কাপে তো আপনি প্রথম ম্যাচ হারলেই আপনি ব্যাকফুটে চলে যাবেন, তো ওইটার কোনো সুযোগ নেই। আমার মনে হয় সে শুরু থেকে স্টার্ট করবে। হ্যাঁ, বাট মেসি যেটা হয় যে আপনি দেখেন যে ইন্টার মায়ামিতে এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে সে কিন্তু অনেক ম্যাচ বেছে বেছে খেলেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ যেগুলি ইম্পর্টেন্ট ছিল না সেগুলি সে খেলে নেই। ইন্টার মায়ামি তো সে যখন ইনজুরি ছিল সে রিস্ক নেয়নি। সুতরাং এগুলি তো মেসিকে ওইভাবে প্ল্যান করেই কিন্তু আমার মনে হয় স্কুলনি এখন পর্যন্ত আর্জেন্টিনার দলটাকে সাজাচ্ছে। আরো বিস্তারিত হয়তো আমরা এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করবো। ওয়ার্ল্ড কাপ আসলে আমাদের আরো স্পেশাল শো আসবে। তো আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। ভাইয়া আপনাদের, স্যার আপনার সময়ের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। না, অনেক ভালো আলোচনা হলো। আমিও মানে এমিলিও তো
ওয়ার্ল্ড কাপের সময় ওই ভীষণ ব্যস্ত থাকে, একটা মাস 1.5 মাস, আমরাও ব্যস্ততার মধ্যে থাকি। সবাই খেলা আমারও দেখার ভাগ্য আছে। আমি অলরেডি ফাইনাল সেমিফাইনাল ফাইনাল নিউ জার্সিতে হবে, সে ব্যবস্থা করে রেখেছে। এই ফাইনালগুলি দেখায় মানে আনন্দ, আর এর বেশি কিছু না। কিন্তু ধন্যবাদ আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হোপফুলি ওয়ার্ল্ড কাপটা লাস্ট ওয়ার্ল্ড কাপের মতো খুব এক্সাইটিং হবে এবং আমরা খেলাটা উপভোগ করতে পারবো। দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আজকের ডিসকাশন এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, আল্লাহ হাফেজ।